এই আলোচনায় নিশ্চয়ই আমাদের সাথে আপনারাও অংশ নেবেন। তৌফিক মারুফ, শুভ সকাল আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। এই যে রাজপথে আন্দোলন এবং গতকালকের ঘোষণার পর আবারও সেই আন্দোলনে এখনো সংযুক্ত থাকা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমরা কালকে অর্থাৎ পরশুদিন কিন্তু সবার মধ্যে এক ধরনের একটা প্রত্যাশা বা এক ধরনের চিন্তা কাজ করছিল যে হয়তো আদালতের দিকেই সবার আসলে চোখ ছিল। আদালত কি সিদ্ধান্ত দেয়, কি আদেশ দেয়, সেটি নিয়ে আন্দোলনকারীরা কি করবে। এবং সবার মধ্যে যখন কালকে আদালত আদেশ যখন দিল 4 সপ্তাহের জন্য স্থগিত করা হলো, স্থিতি অবস্থা দেওয়া হলো, তখন এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল যে হয়তোবা আন্দোলনকারীরা এটিকে এক ধরনের উইন উইন সিচুয়েশনে দেখে তারা সরে যাবে। কিন্তু আমরা দেখলাম যে সেটি আসলে হয়নি, বরং আন্দোলনকারীরা এখন তারা সরকারের বা নির্বাহী বিভাগের দিকে আঙুল তুলছে বেশি। তারা বলছে যে সম্পূর্ণ সংস্কার এবং সেটি করতে হবে নির্বাহী বিভাগকে তারা তাদের প্রতিশ্রুতি দিয়ে কার্যকর করে, তারপরেই তারা সরে যাবে। এখন এই জায়গাটিতে গতকালকে আবারও তারা আজকের জন্য কর্মসূচি ঘোষণা করেছে, যদিও গতকালকে ছিল সারা দেশে, আজকে শুধু আজকে বিকেলে, আবার গতকালকে ছিল সারাদিন, আজকে বিকেল থেকে শুরু করবে। তো এই জায়গায় পাশাপাশি প্রধান বিচারপতি তিনি যে কথা বলেছেন, তিনি ছাত্রছাত্রীদেরকে তিনি অনুরোধ আহ্বান করেছেন সরে যাওয়ার জন্য, ক্লাসে যাওয়ার জন্য। আমাদের যে অ্যাটর্নি জেনারেল, তিনি যদিও তার ভাষায় কথা বলেছেন, সরকারের পক্ষে তিনি বলেছেন তার যেটা দায়িত্ব, দলীয় দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ যদি আগের অবস্থানেই রয়ে গেছে, তারা বারবারই বলছিল যে আদালতের দিকে, আদালত যা সিদ্ধান্ত দিবে তাই। গতকালকে তারা তাই বলেছে। একটা বিষয়, আদালত সিদ্ধান্ত যেটি দেবে তার উপরে আসলে কারোর হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই বিষয়টি আমরা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই আমরা দেখি যে বিচারাধীন বিষয়ে আমরা কথা বলবো না, বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়, এটি সরকার বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করে না। কিন্তু আপনার দীর্ঘ সাংবাদিকতার জীবনে এমন কি কোনো ঘটনা ঘটেনি যেখানে সরকার নির্বাহী আদেশ দেয়নি বা সরকার চাইলে এটির সমাধান করতে পারে না? না, সেটি পারে। এখন এই জায়গাটিতে একটি ঘটনা কিন্তু ঘটেছে, আপনার হয়তো মনে আছে। আমরা 4 দিন আগে কিন্তু যেদিন মাননীয় প্রধানমন্ত্রী চীন যান, তার আগের দিন আমাদের কাছে কিন্তু খবর ছিল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ছাত্রছাত্রীদের সঙ্গে বা তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এর মধ্যেই আমরা আবার সেই রাতেই শুনতে পেলাম যে আন্দোলনকারীদের কাছ থেকে সাউন্ড এসেছে যে তারা আসলে ওবায়দুল কাদেরের সাথে বসতে আগ্রহী নন। তো এই কথার পরেই কিন্তু আমরা রাতে আবার জানলাম যে না, ওবায়দুল কাদের সাহেব বসবেন না। তো যদি আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা ওবায়দুল কাদের সাহেব আলোচনার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তো সেটি যখন আন্দোলনকারীরা মানবেন না বা কোনো ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হইতে পারে, এই কারণে হয়তো বা এটি আর হয়নি। এখন আমার কাছে মনে হয় আপনি যেটি বললেন যে আলোচনার মাধ্যমে অনেক সমাধান হয়, সেই আলোচনাটা তো সরকারের জায়গা থেকে যেমন আগ্রহ দেখাতে হবে, আগ্রহী হয়ে কথা বলতে হবে। একটি সরকারের কিন্তু বা দলীয়ভাবে একটি উদ্যোগ কিন্তু দেখা গিয়েছিল যে 5 জন মন্ত্রী অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব কিন্তু বাকি 4 জন দায়িত্বশীল, এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী তাদেরকে সহ কিন্তু তিনি বসেছিলেন। এবং বসার পরে আমরা যদিও প্রকাশ্যে যে জিনিসটা দেখেছি যে তারা বলেছেন যে আদালতের দিকেই তারা যেতে চান বা আদালত যা সিদ্ধান্ত দিবে। এখন এই জায়গাটিতে সরকারের জায়গা থেকে আরো একটু উদ্যোগী হওয়া দরকার, কারণ সামনের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে হতে পারে আজকে বা 2-1 দিনের মধ্যে। কেন ঘোলাটে হতে পারে? হ্যাঁ, গতকালকে এবং তার আগের দিন
দেখেছেন যে পরশুদিন, অর্থাৎ আমি যদি পরশুদিনের কথা বলি, যারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে আগেও আন্দোলনে নেমেছিল, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা কোটাটি বহাল চায়, পরশুদিন যেমন তারা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা অল্প কিছু সংখ্যক লোক ছিল, গতকালকে কিন্তু তারা একটু সংখ্যায় বেশি ছিল এবং তারাও কিন্তু এক পর্যায়ে আন্দোলনে এসছে। এবং আমরা মাঝে শুনতে পেরেছিলাম যে ছাত্রলীগ হলে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে তারা বাধা দিচ্ছিলেন, সেখান থেকে তারা সরে গেছেন, তারা চুপ ছিলেন। কিন্তু গতকালকে যখন আদালত এরকম রায়টি দিয়েছে, এরপরে প্রশাসনের জায়গা থেকে গতকালকে পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ দেখিনি, কিন্তু কালকে রাত্রে আমাদের কাছে আমাদের কানে এসেছে যে যেহেতু প্রধান বিচারপতি বারবার এই কথাটি বলেছেন, রায় দিয়েছেন এবং তিনি কিন্তু তার কিছু কথা বলেছেন, সেই কথার দিকে নজর রেখে প্রশাসনের উপরে কিন্তু একটি দায় বর্তায় যে মানুষের যে ভোগান্তিটি হচ্ছে, টানা গত কয়েকদিন পর্যন্ত চরম ভোগান্তি হচ্ছে দিনের একটা সময়, তো সেই জায়গাটিতে প্রশাসন আজকে কালকের মধ্যে হয়তোবা একটু অন্যভাবে বিষয়টি হ্যান্ডেল করার চিন্তা করতে পারে। অন্যভাবে কেমন সেটা না হয় আমরা অন্যভাবে বলতে অনেক রকম উপায়ই হতে পারে, যে তাদেরকে রাস্তায় দাঁড়াতে না দেওয়া, একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়া, অথবা 144 ধারা জারি করে দেওয়া, এরকম অনেক কিছুই আমরা হয়তো সামনে দেখতে পারি। কিন্তু একটা বিষয় গতকাল থেকে, জি হ্যাঁ, এই কথাটি আমি এই কারণে বললাম যে প্রত্যেকটা আন্দোলনেরই একটা তো মানে যারা আন্দোলনকারী তাদের একটা স্পেস দরকার, যে একটু শিথিল করার বা একটু পিছনে যাওয়ার, কিংবা যেহেতু সর্বোচ্চ আদালত স্থিতি অবস্থা 1 মাসের জন্য এটি বন্ধ, অর্থাৎ যেটি আদেশটি দেওয়া হয়েছিল আগের বার হাইকোর্টে সেটি বন্ধ, সুতরাং সবই বন্ধ। তো এই জায়গায় কিন্তু একটা তাদের মধ্যে একটা কিন্তু উইন উইন সিচুয়েশন তৈরি হয়েছিল, স্পেস তৈরি হয়েছিল, যে ঠিক আছে, মানুষ মনেই করছিল যে হয়তো এই 1 মাসের জন্য তারাও আন্দোলন স্থগিত রাখবে বা অন্য কোনো আন্দোলনে অন্য কোনো কর্মসূচিতে যাবে যেটি মানুষের ভোগান্তি না হয়। কিন্তু কালকে তারা যেহেতু এখনো অব্যাহত রেখেছে, মানুষের মধ্যেও কিন্তু একটা বিরক্তি চলে এসছে। টানা 4 দিন 5 দিন আমরা যেভাবেই বলি, সেটি কোটার পক্ষে হোক বিপক্ষে হোক, মানুষের মধ্যে কিন্তু একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। মানুষ তো আসলে ভোগান্তি চায় না, মানুষ তো রাস্তায় বের হলে এই ধরনের ভোগান্তির মুখোমুখি হতে চায় না। অবশ্যই কোটার পক্ষে বা বিপক্ষে নানা রকম মতামত থাকতে পারে, কিন্তু একটি মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন অবশ্যই গ্রহণযোগ্য হবে না। একটা বিষয়ে এই কোটা আন্দোলন নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে, যে এর আগে যখন কোটা আন্দোলন হয়েছিল তখন নেতৃত্বে যারা ছিল তারা পরবর্তীতে সরকার বিরোধী অবস্থানে চলে গেছে এবং তাদের অবস্থান নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, এবং তারা এবার কোটা আন্দোলনকে আরো বেশি যেন বাড়তে দেওয়ার জায়গাগুলো তৈরি করছে। আপনার মতামত কি? না, এখানে একটা জিনিস কিন্তু আছে, একটি অরাজনৈতিক আন্দোলন যদি আন্দোলনের যে গতি প্রকৃতি থাকে, যে ধারা থাকে, সেটি এইখানে প্রথম দিকে কিন্তু দেখা গিয়েছে, বা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে তারা এখন এইভাবে আন্দোলন করছে। কিন্তু দেশের একটি বিরোধী দল, প্রধান বিরোধী দল যখন তারা ঘোষণা দিয়ে কোনো আন্দোলনকে সমর্থন দেয়, সেই জায়গাটিতে সরকারি দলের কিংবা কোনো পক্ষের আবার একটি প্রশ্ন তৈরি করার সুযোগ করে দিয়েছে, যে তারা কিন্তু কেউ বলা শুরু করেছে যে এই আন্দোলনে অধিকাংশ বেশিরভাগ আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বিশেষ একটি বা দুটি রাজনৈতিক দলের যারা সরকার বিরোধী। তো তাদের এটি ঠিক যে আন্দোলনের সব দলমতে সবাই, আমরা যদি বলি বাংলাদেশের কোনো মানুষ, সচেতন কোনো ছাত্র সমাজ, তারা রাজনীতির বাইরে থাকতে পারে না। তো যারা আন্দোলন করছে তাদের মধ্যে আপনার অবশ্যই কোনো না কোনো মতাদর্শের বা সব মতাদর্শের ছাত্রছাত্রীরা আছেন। কিন্তু এইখানে যেহেতু বলা হচ্ছে, যে আমি নাম ধরেই বলি যে বাংলাদেশ ছাত্রলীগ, তারা শুরুর দিকে বাধা দিচ্ছিলেন, এখন তারা প্রকাশ্যে বাধা দিচ্ছেন না, এবং ছাত্রলীগের ছেলেপানরা এখানে কত অংশ আছে সেটি নিয়ে কিন্তু শুরু থেকেই প্রশ্ন ছিল, যেহেতু তারা এটি বাধা দিচ্ছিলেন। এখন যদি ধরাই হয় যে যেহেতু বিএনপি পক্ষ থেকে ঘোষণা দিয়ে এই আন্দোলনকে সমর্থন করা হয়েছে,
এখন আদালত আইন সমর্থনকারীদের এক ধরনের মানে বিপক্ষে চলে গেছে, অর্থাৎ আদালত যে রায় দিয়েছে সেটি যদি ছাত্রছাত্রীরা না মানে তখন কিন্তু সরকারের দায় বর্তায় আদালতের রায়কে বাস্তবায়ন করার। মানুষের ভোগান্তি যাতে না বাড়ে সেটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বর্তায়। তো সবকিছু মিলে একটু আমার কাছে মনে হয় আগামী একদিন দুই দিন যদি, হ্যাঁ আমরা কেউ কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাই না যে কোনো ধরনের অশান্ত পরিবেশ তৈরি হোক, তো এইটি এখনো বোধহয় আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের সুযোগ রয়েছে। সময়। তৌফিক মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই চাই আলাপ আলোচনার মাধ্যমেই এই সকল সমস্যার সমাধান হোক, রাজপথে কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক, মানুষ ভোগান্তিতে না পড়ুক, এবং যারা যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের ভবিষ্যৎকে সামনে রেখে সেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টিও সরকারের নজরে রেখেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এমনটাই আশা করছি। তৌফিক মারুফ, প্রধান প্রতিবেদক, খবরের কাগজ, আপনাকে ধন্যবাদ জানাই।